আরে আমি তো সেই ঘরে পশ্চিম বাংলার বীরভূম জেলার একটি ছোট্ট শহর বোলপুর, আর এখানেই আছে শান্তিনিকেতন। প্রত্যেক বাঙালির কাছে যা অতি পরিচিত। শুধু বাঙালি বলি কেন, সারা বিশ্ববাসীর কাছে অত্যন্ত আপন এই শান্তিনিকেতন ও তার সঙ্গে জড়িত বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও তার সৃষ্টি। এই রাঢ় বাংলার লাল মাটি, সবুজে ঘেরা পরিবেশ, বাউল সঙ্গীত ও মাদলের শব্দ আপনাকে মুগ্ধ করবেই করবে। এখানেই কবিগুরু খোলা আকাশের নিচে সবুজ প্রকৃতির মাঝে মানুষকে শিক্ষাদান করতে চেয়েছিলেন, বিশ্ব দরবারে বাংলাকে তুলে ধরেছিলেন। আর তারই ফলস্বরূপ আমরা পেয়েছি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যা আজ ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে খ্যাতি লাভ করেছে। বাউলের সুর, আদিবাসী নৃত্য, সোনাঝুরির হাট, পাঁচটা সতীপীঠ, শিল্পগ্রাম ও নানান ধরনের খাবার, আর সেই সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বাঙালির হৃদয়ের টান, যার জন্য মানুষ সারা বছর ধরে শান্তিনিকেতনে ফিরে ফিরে আসে। গুড মর্নিং আমার সকল দর্শক বন্ধুকে সুপ্রভাত। আমার এই গো ডিফারেন্ট চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমি চলে এসেছি বীরভূম জেলার বোলপুর, আর বোলপুরে এসে উঠেছি ভারত সেবাশ্রম সংঘ। হ্যাঁ, সেই ভারত বিখ্যাত ভারত সেবাশ্রম সংঘ। যদি শান্তিতে, নিরিবিলিতে, একান্তভাবে ঘরোয়া পরিবেশে থাকতে চান, তাহলে অবশ্যই চলে আসুন ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ ব্যাপারে আপনাদের আমি পরে জানাবো। আজকে আমি বেরোচ্ছি বোলপুর দর্শনে। বোলপুরে যে কটা দর্শনীয় স্থান আছে বা দেখার জায়গা আছে, সেগুলো আমি একদিনে দেখার চেষ্টা করব। শান্তিনিকেতন আসতে গেলে যে কোনো জায়গার থেকে ট্রেনে এসে বোলপুর স্টেশনে নেমে তার 3 কিলোমিটারের মধ্যেই শান্তিনিকেতন। চলুন আজ আমরা শান্তিনিকেতন ও তার আশপাশের কিছু দ্রষ্টব্য স্থান একদিনে ঘুরে দেখব, আর আপনাদেরও দেখাবো। কলকাতার শিয়ালদহ বা হাওড়া যেখান থেকেই ট্রেনে আসুন না কেন, চেষ্টা করবেন সকাল 10:30টার পরে বোলপুর পৌঁছয় এমন ট্রেনে আসতে। কারণ এখানকার বেশিরভাগ হোটেল ও লজের চেক ইন টাইম সকাল 11:30 থেকে 12টা, আর চেক আউট টাইম সকাল 11টা। ট্রেনের টাইম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা পাবেন গাড়ি স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড। হোটেলে বলা না থাকলে আপনারা এখান থেকে টোটো বা গাড়ি বুক করে আপনাদের গন্তব্যে পৌঁছতে পারেন। আর যদি আগে এসে পৌঁছন, তাহলে বোলপুর স্টেশনের ঠিক বিপরীতে দোতলা গীতাঞ্জলি রেল মিউজিয়ামটি দেখে নিতে পারেন। এখানে দেখতে পাবেন 1941 সালের জুলাই মাসে কবিগুরু চিরকালীন শান্তিনিকেতন ত্যাগ করে যে সেলুন কারে বোলপুর থেকে কলকাতা আসেন, সেই সেলুন কারটি এবং রেলের আরও অন্যান্য দ্রষ্টব্য ও কিছু নথি। এই মিউজিয়াম দেখতে কোনো মূল্য লাগে না। খোলা থাকে সপ্তাহে বুধবার বাদে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা ও দুপুর 2:30 থেকে বিকাল 5টা। শান্তিনিকেতন দেখার জন্য প্রথমেই একটা টোটো রিজার্ভ করে নিন। একটু দরদাম করলে 800 টাকার থেকে 1000 টাকা নেবে। শান্তিনিকেতন দেখতে প্রথমেই চলে আসুন সুরুল রাজবাড়ি। আমরা অনেকেই একে রাজবাড়ি বলি, কিন্তু এটি আসলে সুরুল জমিদার বাড়ি বা সরকার বাড়ি। এই সুরুল জমিদার বাড়ি প্রায় 300 বছরের পুরনো। পর্যটকদের আনাগোনায় এখন এ বাড়ি শান্তিনিকেতনের একটি দ্রষ্টব্য স্থান হিসেবে পরিণত হয়েছে। তবে মনে রাখবেন,
পর্যটকদের জন্য এ বাড়ির দোতলায় ওঠা কিন্তু একেবারেই মানা। আর এখানকার দুর্গাপুজো হয়ে আসছে সেই ভরতচন্দ্র সরকারের আমল থেকে। আসলে এনারা সরকার নন, সরকার এনারা উপাধি পেয়েছিলেন। সুরুল জমিদার বাড়ি দেখার পর চলে আসুন জাস্ট জমিদার বাড়ির পাশেই, এখানে পাবেন দেউল আকারের দুটো মন্দির। সেই মন্দিরগুলো দেখে নিন আপনারা। সুরুল রাজবাড়ি দেখে নেবার পর এরপর চলে আসুন পরের গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। সুরুল জমিদার বাড়ি দেখার পর আমি পৌঁছে গেছি সৃজনী শিল্পগ্রাম। এটাও অতি অবশ্য একটা দ্রষ্টব্য স্থান শান্তিনিকেতনের। এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রত্যেকের 20 টাকা করে এন্ট্রি ফি। এটা বিশেষত আমাদের পূর্ব ভারতের এবং কেন্দ্রীয় শাসিত যে অঞ্চল আন্দামান, টোটাল 9টি স্টেটের তাদের মানুষের জীবনযাত্রা, সেখানকার ঘর বাড়ি চাষবাস জাস্ট মডেল আকারে রাখা আছে, সেগুলি এখানে এলে আপনারা দেখতে পাবেন। আর ছবি তোলার ব্যাপারে একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম, এখানে স্টিল ক্যামেরায় ছবি তুলতে গেলে 50 টাকার টিকিট লাগবে। ভিডিওগ্রাফি, প্রফেশনাল ভিডিওগ্রাফি করতে গেলে 1000 টাকা, ফটোগ্রাফি করতে গেলে 1000 টাকা পার আওয়ার। আর যদি ভিডিওগ্রাফি করতে চান তাহলে পার আওয়ার 2000 টাকা। অথচ আপনি যদি নিজের মোবাইলে ছবি তুলেন বা ভিডিও করেন তার জন্য কোনো কস্ট লাগে না। অদ্ভুত নিয়ম, আমি জানি না, তাই আমি এমনি মোবাইলে করি, এখনো মোবাইলেই ভিডিও করছি। চলুন ভেতরটা ঘুরে দেখাই। টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার আমরা এন্ট্রি নিই। এই শিল্পগ্রাম দেখতে গেলে প্রবেশ মূল্য লাগে প্রতিজন 20 টাকা, আর খোলা থাকে সকাল 9টার থেকে বিকেল 5:30টা। প্রবেশ করে নিয়েছি সৃজনী শিল্পগ্রাম। আপনাদের আমি একটু আগেই বললাম, ভারতীয় 9টি স্টেট সঙ্গে কেন্দ্রশাসিত যে অঞ্চল সব মিলিয়ে 9টি স্টেটের রেপ্লিকা এখানে দেওয়া আছে। তাদের সেখানকার মানুষের জীবনযাত্রা, সেখানকার ঘর বাড়ি, সেখানকার চাষাবাদ, এই সব কিছু নিয়ে একটা রেপ্লিকা মডেল গ্রাম তৈরি হয়েছে, সেটাকে বলা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। এবং এখানে বিভিন্ন জায়গার, যেসব জায়গা দেখাবো আপনাদের, সেসব জায়গাকার হস্তশিল্প এবং অন্যান্য সামগ্রীও বিক্রি হচ্ছে। চলুন আমরা প্রথমেই দেখে নিই বুদ্ধ মূর্তি। আমাদের ভারতবর্ষ সাংস্কৃতিক ও সামাজিক দিক থেকে কতটা সমৃদ্ধ তা এই শিল্পগ্রামে এলে বোঝা যায়। প্রায় 26 বিঘে জমির ওপর তৈরি এই গ্রাম। এখানে ভারতবর্ষের রাজ্য, বিশেষত পূর্ব ভারতের ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলে মোট 9টি জায়গার শিল্প, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এবার গ্রামটা একটু ঘুরে দেখি।
আমি এখন আছি আসামের একটি বাড়ির কাছে। আসামের বাড়িঘরগুলো এই টাইপেরই হয়, বেশ কালারফুল। আর আসামের প্রতীক আমাদের গন্ডারের একটা রেপ্লিকা আছে। আসুন আসামের ঘর কেমন হয় ভেতরটা একটু দেখে নিই। এই সৃজনী শিল্পগ্রামে এসে আপনারা আরেকটা জিনিস, বহু প্রাচীন আমাদের সংস্কৃতি, এটা আরেকটা প্রাচীন জিনিস আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে বহুরূপী, যাকে আমরা প্রাচীন ভাষায় বলতাম আলকাব। এই আলকাব হচ্ছে একটা ব্যাপার, তখনকার দিনে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষেরা কাজকর্ম করে এসে একটা জায়গায় মিলিত হতো এবং তারা যে আলোচনা করতো নিজেদের মধ্যে একটু রসাত্মক সন্ধ্যাটা কাটাবার জন্য, তার মধ্যে ছিল বহুরূপী সাজা। এটা ছিল একটা প্রধান ব্যাপার, যে যতটা হাস্যরসের উদ্বেগ করতে পারবে, এটাই ছিল তাদের মধ্যে চ্যালেঞ্জ বা প্রতিযোগিতা। সেই আলকাব দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি। এই সৃজনী শিল্পগ্রাম যদি আসেন, এটা খোলা হয় সকাল 9:30 আর বন্ধ হয় বিকেল 5টায়। আপনাদের কিন্তু 4:30-র মধ্যে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। খুব বড় এরিয়া জুড়ে এবং অনেক দেখার জিনিস আছে। একটা ভিডিও হয়তো সব দেখানো সম্ভব নয়, আমি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। এরপর আমরা চলে এলাম বিশ্বভারতী ক্যাম্পাস দেখার জন্য। শান্তিনিকেতন 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন বীরভূমের জমিদার ভুবনমোহন সিনহা মহাশয়ের থেকে 2টি ছাতিম গাছ, পুকুর সহ প্রায় 20 একর জায়গা চিরকালীন লিজে নেন। এখানে তিনি একটি অতিথি নিবাস তৈরি করেন ও তার নাম দেন শান্তিনিকেতন। আমরা পৌঁছে গেছি বিশ্বভারতী প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছি। এখানে বাইক রেখে দিয়ে একটা টোটো ঠিক করে নিয়েছি। টোটাল বিশ্বভারতী ঘুরে যা যা দেখার আছে দেখিয়ে দেবে। 200 টাকা নেবে। দাদার নাম কি দাদা? রাজুদার টোটোয় উঠেছি। আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা পারলে একটু যোগাযোগ করে নেবেন যদি কখনো আসেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন তাহলে শান্তিনিকেতন ঘুরে দেখে নিই। নাচ গান, আপনার নৃত্য নাটক শেখানো হয়, সেটা এই ডিপার্টমেন্টে শেখানো হয়। এটা হলো সঙ্গীত ভবন। ডান দিকে দেখুন একটা স্ট্যাচু আছে, এটা তৈরি করেছে আমাদের নন্দলাল বসু ছিলেন। নন্দলাল বসু হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কলা ভবনের প্রথম প্রফেসর। যে ধান ঝরায় সেই ভাস্কর্যটাকে এখানে তুলে ধরেছে, ঠিক আছে। আর স্ট্যাচুটা যখন উপরে মাথা নেই, উনি যখন এটা বানাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান, ওই জন্য মাথাটাও কমপ্লিট করতে পারে না। আর এইটা হচ্ছে আপনার চুন পাথর সুরকি দিয়ে তৈরি, ঠিক আছে। এটা হাত দিয়ে বানানো হয়, এটা মশলাটাকে মাখিয়ে ছুঁড়ে এটা বানানো হয়েছে এই ভাস্কর্যটা। সে আদিবাসী মহিলা দেখুন একটা মাথায় ঝুড়ি নিয়ে কাজে যাচ্ছে, পিছনে আর বাচ্চা ছেলে টেনে ধরে আছে, ঠিক আছে। এই ভাস্কর্যটা আপনি মিউজিয়াম দেখলে মিউজিয়ামের ভেতরে দেখতে পারেন। এটা হচ্ছে চুনচুরি, এটা রামকৃষ্ণ বেজের তৈরি। মায়ের না, মায়ের চেয়ে মাসির তরফ দিয়েছি, মাসি কাজের ছিল আর বাচ্চাদের এখন মাসি আঁচল ধরে টেনে ধরে আছে, কাজে যেতে দেবে না বলে। এটা হচ্ছে রামকৃষ্ণ বেজের তৈরি। শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
ও ঠাকুর পরিবারের সাথে অবিচ্ছেদ্য সম্পর্ক। সেই জন্য আজও বাঙালির কাছে শান্তিনিকেতন এত প্রিয় ও এত কাছের। এটা হচ্ছে মৃণালিনী দেবী আনন্দ পাঠশালা। এটা বাচ্চাদের স্কুল, ক্লাস কেজি থেকে ক্লাস 4 পর্যন্ত স্কুল, এদের কোনো ইনফর্ম নয় বাচ্চাদের। আর যে বেদিগুলো দেখছেন, এই বেদিগুলোতে টিচাররা বসে এবং গ্রাউন্ডে স্টুডেন্টরা বসে। এটা সব আপনার ডিপার্টমেন্টে ক্লাস 8 হোক 9 হোক 10 সব হচ্ছে গ্রাউন্ডে। শান্তিনিকেতনের সিস্টেমই হচ্ছে গ্রাউন্ডে বসে স্টুডেন্ট আর বেদিতে বসে টিচাররা। মৃণালিনী আনন্দ পাঠশালা এটি রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর নামে তৈরি। সকাল সকাল এলে এখানে দেখতে পাবেন ছোট ছোট ছেলেমেয়েরা আজও খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পড়াশোনা করে। আমি এখন চলে এসেছি উত্তরায়ণের সামনে। উত্তরায়ণ অর্থাৎ রবীন্দ্র ভবন বা শান্তিনিকেতন মিউজিয়াম। এখানে আপনারা আসবেন, এটা খোলে সকাল 10টায়, দুপুর 1টা পর্যন্ত টিকিট পাবেন, আবার 2টোর থেকে 5টা পর্যন্ত টিকিট পাবেন। এর ভেতরে রবীন্দ্রনাথের যে 5-5টা বাড়ি, সেই 5-5টা বাড়ি পাবেন এবং রবীন্দ্রনাথের ব্যবহৃত যে অস্টিন গাড়ি, সেই গাড়িটাও পাবেন। সময় অভাবে আমরা এখানে ঢুকতে পারছি না। এখানকার পার হেড টিকিট লাগবে 70 টাকা করে। 70 টাকায় টিকিট কেটে আপনি এটা দেখে নিতে পারেন এবং অবশ্যই দেখবেন। এখানেই পাবেন রবীন্দ্রনাথের বিভিন্ন যে পাণ্ডুলিপি, তার প্রতিলিপি পাবেন এখানে। আর পাবেন আমাদের ভাগ্য খারাপ, সেই খারাপ ভাগ্যের চুরি যাওয়া নোবেলের রেপ্লিকা, সেটাও এখানেই রাখা আছে। এলে অবশ্যই উত্তরায়ণ একবার দেখবেন। এরপর ছাতিমতলা কলা ভবন, যেখানে দেখা যাবে ছাত্রদের তৈরি নানান কারুকার্য ও শিল্পী রামকিঙ্কর বেজের কিছু নজরকাড়া ভাস্কর্য। তারপর 3 পাহাড় তালধ্বজ দেখে চলে আসুন বেলজিয়াম কাচের তৈরি উপাসনা গৃহ। আমার পিছনে দেখতে পাচ্ছেন উপাসনা গৃহ বা কাঁচ মন্দির। এই উপাসনা গৃহে এখনো পর্যন্ত উপাসনা প্রত্যেক বুধবার সর্বসাধারণের জাত ধর্ম নির্বিশেষে সর্বসাধারণের প্রবেশ অধিকার একদিনই আছে, খালি বুধবার। কিন্তু তার একটা শর্ত আছে, আপনাকে অবশ্যই সাদা জামা কাপড় পরে আসতে হবে। সাদা পাঞ্জাবি বা সাদা জামা যাই হোক না কেন, সাদা বস্ত্র পরিধান করে তবেই এইখানে আপনি ঢুকতে পারবেন। আর একটা জিনিস খুব খারাপ লাগে, এখনকার প্রজন্ম বা এর পরের প্রজন্ম কবিগুরু রবীন্দ্রনাথ যিনি আমাদের মনের মধ্যে রয়েছেন, তাকে কিভাবে জানবেন বা তার সম্বন্ধে কিভাবে চিনবেন জানি না। আমরা যতটা ফিল করি কবিগুরু রবীন্দ্রনাথকে আমাদের একদম একান্ত আপন হিসেবে, তারা কতটা ফিল করতে পারবে জানি না। তাই বিশ্বভারতীর কাছে একটাই অনুরোধ, শর্ত সাপেক্ষে হোক বা যেভাবেই হোক না কেন, সর্বসাধারণের প্রবেশ যদি বিশ্বভারতীতে আবার আগের মতো করে দেওয়া যায়, তাহলে হয়তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এখনকার জেনারেশন বা এর পরের জেনারেশন, এরা হয়তো রবীন্দ্রনাথকে জানার, রবীন্দ্রনাথকে চেনার, রবীন্দ্রনাথের বা যাবতীয় সৃষ্টি দেখার সুযোগটা পাবে, তারা তার সঙ্গে একাত্ম হওয়ার সুযোগটা পাবে। যাই হোক, বিশ্বভারতী কর্তৃপক্ষ একটু যদি চিন্তা করে দেখেন, আমার এই কথা ছোট্ট এই ইউটিউবারের কথা যদি ভেবে দেখেন, তাহলে খুব উপকৃত হবে সর্বসাধারণ। চলুন আমরা যাই এর পরের ডেস্টিনেশনে। এরপর দেখে নিন অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচি। এগুলি সবই আপনাকে দেখতে হবে প্রাচীরের বাইরের থেকে। বিশ্বভারতী দেখার পর আপনারা চলে আসুন সোনাঝুরির হাট বা শনিবারের হাট। সপ্তাহের প্রতি শনিবার এই হাট বসে বলে একে প্রকারান্তরে বলা হয় শনিবারের হাট। এই হাটে এসে আপনারা মন খুলে আনন্দ করুন আর কেনাকাটা করুন। এখানে পাবেন বিভিন্ন রকমের শান্তিনিকেতনী কাজের সামগ্রী, আর পাবেন নানান রকম বস্ত্র সম্ভার। আর এই হাট দেখতে দেখতেই আপনারা উপভোগ করতে পারেন মাদলের তালে তালে
এখানকার সাঁওতালি নৃত্য। এই সোনাঝুরির হাট বা শনিবারের হাট দেখা হয়ে গেলে চলুন এবার একই রাস্তায় এগিয়ে যাই আমরা প্রকৃতি ভবন। এখানে প্রকৃতির থেকে পাওয়া কাঠ ও পাথরের বিভিন্ন আকৃতিকে কল্পনা করে সাজানো হয়েছে। এটি খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা ও প্রবেশ মূল্য প্রতিজন 30 টাকা। আমি চলে এসেছি সাইট সিন করতে করতে 34 ফুট বুদ্ধার ওখানে। এটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে শান্তিনিকেতনে। যখন আপনারা সাইট সিন করবেন বা শান্তিনিকেতন ঘুরে দেখবেন, আপনাদের লিস্টে অবশ্যই 34 ফুট বুদ্ধা এটা রাখবেন, দেখবেন ভালো লাগবে। আমি চলে এসেছি আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট। আপনারাও যদি আসেন এটা দেখে নেবেন। এখানে আপনারা শান্তিনিকেতন কাজের ওপর বিভিন্ন রকমের পাঞ্জাবি বলুন, কুর্তি বলুন, কুর্তা বলুন, বিভিন্ন বস্ত্র পেয়ে যাবেন আর খুব রিজনেবল প্রাইসে, এবং প্রত্যেকটা জিনিসই এদের হ্যান্ডমেড। আর এখানকার ডোকরার যে শিল্প, ডোকরার মূর্তি প্রচুর পরিমাণে পাবেন, ছোট বড় নানান রকমের ভাস্কর্য ডোকরা এখানে পেয়ে যাবেন। এবং এটাও অবশ্যই দ্রষ্টব্যস্থান আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, যেটা গ্রামের স্বনির্ভর মহিলাদের ক্ষেত্রেও অনেকটা উপকারে লাগে এখান থেকে যদি আমরা জিনিস কিনি। আমার কুটির সোসাইটি দেখার পর চলে এসেছি কোপাই ভিউ পয়েন্ট। আমার কুটির সোসাইটির ভেতর দিয়েই আসা যায়। এই হচ্ছে সেই কোপাই নদী। কবিগুরু রবীন্দ্রনাথ যে নদী দেখে লিখেছিলেন, আমাদের এই ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই ছোটবেলায় পড়া সেই কবিতা উৎস হচ্ছে এই নদীর থেকে। এখন এখান থেকে ফেরার পালা। আমাদের মোটামুটি ট্যুর কমপ্লিট। এবার যাব খেতে। খাবার জন্য যাব বরিশালের রান্নাঘর। সেখানে সকালবেলা ফোন করে অর্ডার করা হয়েছে, সেখানে যাই, গিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার যোগ দিচ্ছি। চলে এসেছি খেতে বরিশালের রান্নাঘর। এখানে এসে প্রচণ্ড ভিড়, অলরেডি 4টে বাজে। খুব খিদে পেয়েছে, সারাদিন ঘোরাঘুরি হচ্ছে, সেরকমভাবে খাওয়া হয়নি। সকালে আশ্রম থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, এখন এখানে খাবো, কী খাবো সেটা দেখাচ্ছি। তার আগে দেখিয়ে নিই বরিশালের রান্নাঘরের যে রান্নাঘর সেইটা। প্রথম পাতে আছে ভাত, ঘি, আলু ভাজা আর মুগের ডাল। আপাতত এটা খাই, তারপর কি আসছে দেখাচ্ছি। ঘিটা খুবই সুন্দর, এদের ঘরোয়া বানানো ঘি। এখানে ঘিরা কাউন্টারে বিক্রিও করছে 800 টাকা কিলো। মোটামুটি যারা এখানে খাচ্ছে প্রত্যেকেই নিয়ে যাচ্ছে দেখলাম। ঘিটা সত্যিই ভালো। ঘিয়ের পর এবার এসছে শুক্তো, আর এটা হচ্ছে ধোকার ডালনা।
হ্যাঁ, ঢোকার ডালনা। তবে একটা জিনিস, এখানে ভিডিও করাটা কিন্তু খুব চাপের, কারণ এত প্রচুর মানুষ এসছে খেতে, সবার কোলাহলে জানি না আমার কথা শোনা যাচ্ছে কি না। আর ভিডিও করাটা এখানে সমস্যা, সবাইকে অ্যারেঞ্জ করে এখানে ভিডিও করা খুব চাপের। নর্মাল সময় এলে হয়তো ফাঁকা থাকে, তখন সুবিধে। আজকে সানডে, ছুটির দিন। আর বললাম এবারে শান্তিনিকেতন বোলপুরে প্রচুর মানুষ এসছে বেড়াতে, যার জন্য সব জায়গায় ভিড়, সব জায়গায়। এসে গেছে আমাদের যা অর্ডার ছিল, মাটন, চিকেন আর কাতলা মাছ। এখানের খাবারের সিস্টেমটা বলে দিই, আপনাকে এখানে এলে ভেজ থালি নিতে হবে। ভেজ থালি মাস্ট। ভেজ থালি নেওয়ার পর আপনি নিরামিষ খান, আমিষ খান, যদি ননভেজ খান তাহলে আলা কাট হিসেবে, প্লেট হিসেবে আপনাকে অর্ডার দিতে হবে। এখানে বিভিন্ন রকম মাছ, মাংস সবই পাবেন। আর দাম আমি ভিডিওর মধ্যে মেনু কার্ড দিয়ে দেবো, সেখান থেকে দামটা দেখে নেবেন পজ করে। মোটামুটি তাও বলে দিচ্ছি, ভেজ থালি 160 টাকা, আপনি কাতলা মাছ যেটা সেটা 150 টাকা, মাটন 240 টাকা, চিকেন 160 টাকা, দেশি চিকেন যদি খান সেটা হয়ে যাবে 220 টাকা। মোটামুটি এই, বাকিগুলো একটু দেখেন। ইলিশ মাছ আছে, ইলিশ মাছ 800 টাকা প্লেট। এবং মাছটা সত্যি করেন একদম ফ্রেশ আর খুব নরম মাছটা, এত সফট মাছটা রান্না করার পরেও। আর গ্রেভিটা, সর্ষের ঝালটাও ভালো হয়েছে। আপনার নামটা একটু বলুন না। বঙ্কিমচন্দ্র দাস, উনি বোধহয় এখানকার ওনার। উনি প্রত্যেকটা টেবিলে গিয়ে প্রত্যেককে জিজ্ঞেস করছেন কেমন হয়েছে রান্না। অসাধারণ। আপনাদের আমি সব রিভিউ দিয়েছি, মাটনের রিভিউ, চিকেনের রিভিউ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মাটন, একদম তুলতুলে, টানতেও হয়নি, ধরে ঝুলিয়েছি, খুলে গেল কোয়া। সন্দীপ, কেমন হয়েছে মাটন? সত্যি তাই, জিনিসের কোয়ালিটি, কোয়ান্টিটি আর স্বাদ, তিনটে যার আছে তার আর কিছু দরকার নেই। এতদিন লোকের কাছে শুনেছিলাম, বিভিন্ন ভিডিও দেখেছিলাম, আজকে নিজেরা চাক্ষুষ করলাম, অভিজ্ঞতা করলাম। গুড, খুব ভালো অভিজ্ঞতা। আমি তো খুব খুশি। আপনারা এলে একবার চেষ্টা করবেন, আর এলে অবশ্যই আগের থেকে বুক করে আসবেন। শান্তু, চিকেন কেমন হয়েছে? চিকেনের রিভিউ ওরা দিতে পারবে, চিকেনের রিভিউ তো আমি চিকেন খাইনি, বলতে পারবো না। চিকেনটা মাটনের মতোই লাগছে। সৌরভ, চিকেন ভালো? তাহলে আর কি, খেয়ে নিয়ে বাইরে গিয়ে বাকিটা আপনার বলছি। খুব ভালো একটা লাঞ্চ হলো, বিকেল 4টে বাজে। বরিশালের রান্নাঘরে খেলাম, আপনারা জানেন, তার রিভিউ আপনাদের দিয়েছি। অনেস্ট রিভিউ যদি দিই, সত্যি খুব ভালো রান্না, খুব ভালো ব্যবহার এবং দামও মোটামুটি রিজনেবল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যাই হোক, এখানেই আমাদের বোলপুর শান্তিনিকেতন ট্রাভেল শেষ করছি। আর ভিডিও বেশি বড় করব না। এবার এখান থেকে বেরিয়ে ফিরতে হবে কলকাতা। এখন বাজে 4:20। কলকাতা পৌঁছতে মিনিমাম 5 ঘন্টা, মানে ধরুন 9:30 10টা বাজবেই। বেশি রাত করতে চাইছি না। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন। এটা আমার রিকোয়েস্ট, যে কারণ আপনারা সাবস্ক্রাইব না করলে তাদের এনার্জি বাড়বে না, যেরকম আমারও এনার্জি বাড়বে না। সুতরাং আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যার শেষ ভালো তার সব ভালো। ভোজন যেখানে ভালো হয়েছে, ঘোরা যেখানে ভালো হয়েছে, ভিডিও ভালো হতে বাধ্য। আপনারাই তার নির্ণয় করবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওয়ে।